আমরা গতকাল প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিণী গল্পটা শুরু করেছিলাম। বই যেহেতু তোমাদের কাছে নেই, সেই কারণে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম তাতে পুরো টেক্সট দিয়ে দিয়েছি। তো যারা দেখার তারা দেখে নেবে, পুরো টেক্সট ওখানেই পেয়ে যাবে। যেদিন যেটুকু পড়াবো সেদিন সেইটুকু টেক্সট দেয়া হবে। তো আগের দিন আমরা যেটা জেনেছিলাম, তিনজনের কথা। এক হচ্ছে নগেন ডাক্তার, জুনিয়র উকিল কুঞ্জবিহারী, আর একজন মুক্তার যার নাম জয়রাম মুখুজ্জি। ওরা মোটামুটি জয়রামবাবুর বাড়িতেই আড্ডা ফাড্ডা দেয়, মানে সময় কাটায়, অবসর সময়টা। সন্ধ্যেবেলায় অনেক সময় বয়স্ক মানুষের এক জায়গায় আড্ডা দেয় না, সেরকম। ঘটনাটা হচ্ছে কি, যে পীরগঞ্জের জমিদার বাড়িতে তাদের যে মেজ কর্তা, তার মেয়ের বিয়ে। সে মেয়ের বিয়েতে এরা দুজন নিমন্ত্রণ পেয়েছে, মানে নিমন্ত্রণ পেয়েছে। কে কে? নগেন ডাক্তার আর কুঞ্জবিহারী। তো ওটা নিমন্ত্রণ পাওয়ার পরই ওদের মনের মধ্যে একটা ধারণা হয়েছে যে তাহলে নিশ্চয়ই জয়রামবাবুও নিমন্ত্রণ পাবে। এখন এদের সমস্যা হচ্ছে কি, এই নগেনবাবু আর কুঞ্জবিহারী বাবু এদের যাওয়ার ইচ্ছে খুব নিমন্ত্রণ বাড়িতে। কবে বিয়েটা আছে? সোমবার। খুব আকর্ষণীয় ব্যাপার আছে, বড়লোকের বাড়ির বিয়ে তো, মানে মনোরঞ্জনের সমস্ত রকম উপকরণ সেখানে থাকবে। এখন যেমন তোমাদের বিয়ে বাড়িতে, এখন বিয়ে বাড়ি মানে একটা ড্যান্সিং ফ্লোর করা হয়, আর সেখানে তারস্বরে ডিজে বাজানো হয়। মানে ত্রিসীমানায় যত কুকুর ছাগল গরু থাকবে সে যেন দ্বার কাছে না থাকে। একদম এটাই তোমাদের আনন্দ। কি যে আনন্দ বুঝি না, এটাকে আমি কি বলবো? পৈশাচিক আনন্দ বলবো না পাশবিক আনন্দ বলবো আমি জানি না, তবে কি করার কিছু নেই। এটাই এখনকার ট্রেন্ড, বাংলায় ট্রেন্ড বলে না, এটা এখনকার ট্রেন্ড। তো আগেকার দিনের এইসব অনুষ্ঠান বাড়িতে এরকম একটা ট্রেন্ড ছিল। সেটা কি? বাইজি নাচ, বাই নাচ, খেমটা নাচ। বাই নাচটার মধ্যে তবুও কিছুটা সংস্কৃতি আমি খুঁজে পাই, কিন্তু খেমটা নাচের মধ্যে খুঁজে পাই না। তো যাই হোক, প্রচলিত ছিল। এখন এগুলোর কিছু কারণও আছে। কলকাতায় ইংরেজ আমলে কিছু লোক হঠাৎ করে বাবু হয়ে ওঠে, মানে হাতে প্রচুর টাকা এসে যায়। এবার সেই টাকাটা খরচা করবে কি করে, সেটা নিয়ে পরস্পরের মধ্যে রেষারেষি, কম্পিটিশন, প্রতিযোগিতা, যে কে কত খরচা করেছে। আর যে যত খরচা করে তার তত নাম হয়। কেউ লাখ লাখ টাকা খরচা করে বেড়ালের বিয়ে দেয়, কেউ পায়রা ওড়ায়, ঠিক আছে, কেউ সেরা বাইজিকে নিয়ে এসে সে নাচের আসর বসায়। এরকম একটা ব্যাপার তখনকার দিনে ছিল। মানে বিদ্যাবিহীন ধন যে কি ভয়ঙ্কর হতে পারে, এগুলো হচ্ছে আমাদের বাংলার ইতিহাসে তার প্রমাণ আছে। তো যাই হোক, সেই প্রসঙ্গে আমি যাব না। এখন ঘটনাটা হচ্ছে জমিদার বাড়ির বিয়ে বাড়ি। তাহলে সেখানে বাই মানে বাইজি, বাইজি মানে যেমন তেমন বাইজি নয়, একদম খাস বেনারস থেকে নিয়ে আসা হচ্ছে বাইজি। আর কলকাতা থেকে আসছে খেমটা নাচের টিম। তো এরা দুজন এসেছে জয়রাম মুক্তারের বাড়িতে এই বিষয় নিয়ে চর্চা করার জন্য। কিন্তু যেটা বলছিলাম আগের দিনই, যেটা বলেছিলাম যে জয়রাম মুক্তার লোকটা খুব ভালো, নরম মনের মানুষ, কিন্তু অত্যন্ত সংবেদনশীল, যাকে কি বলবো বাংলায় সেন্টিমেন্টাল,
অল্পতেই সেন্টিমেন্টাল লেগে যায় তার। তো এরা এখন জিজ্ঞাসা করে ফেলেছে যে আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? আর যেই না বলাইনি রেগে গেছে, বলো গিয়ে তোমরা নিমন্ত্রণ পাবে আর আমি পাবো না? হ্যাঁ, জানো আমি আজ 20 বছর ধরে তাদের এস্টেটের বাধা মুখতার, আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে? এটি কি সম্ভব মনে করো? তো জয়রাম মুখুজ্জেকেরা চিনতেন, আমি যেমনটা বললাম, নারকেল উপরটা শক্ত ভেতরটা নরম। তো সঙ্গে সঙ্গে এরা তাড়াতাড়ি নিজেদেরকে সংশোধন করে নিল। উকিলবাবু বললেন, না 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 না, সে কথা নয়, সে কথা নয়, আমরা সেটা বলতে চাইনি। আপনি রাগ করলেন মুখুজ্জে মশাই? আমরা কি আর সেভাবে বলেছি? এ জেলার মধ্যে এমন কে বিষয়ী লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়? বিষয়ী লোক মানে আগের দিনই বলেছি, যাদের বিষয় সম্পত্তি আছে এবং যাদের রোজগারটা বিষয় সম্পত্তির উপরই নির্ভর করে। আর জয়রামবাবু হচ্ছেন মুখতার, ফলে যে কোনো প্রয়োজনে জয়রামবাবুকে দরকার হয়। ফলে এই জেলার মধ্যে এমন কোনো লোক নেই যার সঙ্গে জয়রামবাবুর পরিচয় নেই। এমন কোনো লোক মানে এমন কোনো ধনী লোক, বিষয়ী লোক মানে যার বিষয় সম্পত্তি আছে সে তো ধনী। তো এমন কোনো ধনী লোক নেই, সে জমিদারি হোক আর হঠাৎ নবাব, সে বাবুই হোক, সবার সঙ্গেই জয়রামবাবুর খাতির আছে। এরা বিভিন্নভাবে জয়রামবাবুর দ্বারা উপকৃত হয়েছে। তো আমরা তো জানি আপনার খাতির কে না করে। আসলে আমরা যেটা জিজ্ঞাসা করতে চাইছিলাম, আমাদের জিজ্ঞাসা করবার তাৎপর্য এটাই ছিল যে আপনি কি তাহলে সোমবার দিন পীরগঞ্জ যাবেন? কি জন্যে? হ্যাঁ, ওই যে মেজবাবুর মেয়েকে বিয়ের নিমন্ত্রণ করা হয়েছে, সেই নিমন্ত্রণ রক্ষা করার জন্য আপনি কি সোমবার যাবেন? তো যখন নরম করে একটু পালিশ করে কথাটা বলল উকিলবাবু, তখন যথারীতি মোক্তার সাহেব নরম হয়ে গেলেন, বললেন, আচ্ছা আচ্ছা ভাইয়া, বসো বসো। ভায়া, ভায়া মানে কি? ভাই থেকে এসেছে ভায়া শব্দটা, ঠিক আছে, মানে যাদের সঙ্গে সম্পর্ক ভাইয়ের মতো তাদেরকে বলা হয় ভায়া। হুম, বন্ধু স্থানীয় কিন্তু সম্পর্কে একটু ছোট, মানে ইয়েতে বয়সে একটু ছোট, তো সেই জন্যেই বলা হয় ভায়া তাকে। তো বললেন, আচ্ছা আচ্ছা ভাইয়ারা বসো বসো বলিয়া সম্মুখস্থ আর একখানি বেঞ্চ দেখাইয়া দিলে। তারপর উভয়ে উপবেশন করিলে। উপবেশন মানে কি? উপবেশন করা মানে কি? আমরা উপবেশন মানে জানি না, আমরা ক্লাস 12-এ উঠলাম। উপবেশন মানে বসা। বেঞ্চ দেখিয়ে দিলেন যে ভাইয়ারা বসো। এবারে উভয়ে উপবেশন করলেন, মানে উভয়ে বসলেন। উভয়ে কে কে? আর জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু, এরা দুজন। তো এরা দুজন বসলে পর আমাদের মুক্তারবাবু বললেন, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। সোম মঙ্গল দুটো দিন কাছারি কামাই হয়, তা যাওয়াটা আমার পক্ষে বেশ মুশকিল। কিন্তু না গেলে তারা তো মনে ভারী দুঃখিত হবে। আমি কাউকে নিমন্ত্রণ করলাম আর তিনি যদি না আসেন, আমার ভালো লাগবে? আমাদের সমাজে আমরা কি দেখি, যদি কোনো কুটুম বাটুম বন্ধু বান্ধব নিমন্ত্রণ পেয়েও না আসে, আমরা কি করি? পরের বার সে যদি নিমন্ত্রণ করে আমরা যাই না। কি তাই তো? কেন যাই না? কারণ না এলে আমরা কষ্ট পাই, আমরা অপমানিত বোধ করি,
আমরা মনে করি আমাকে উপেক্ষা করছে। এই জন্যে দেখবে আমাদের গ্রামের দিকে একটা প্রথা আছে, অনেকের অনুষ্ঠান বাড়িতে খাওয়া চলে না, কিন্তু তবু নিমন্ত্রণ পেলে তারা সেই দিনটা যায়, গিয়ে পরে গৃহকর্তার সঙ্গে একটু দেখা করে, ওখানে যারা অতিথি অভ্যাগত এসেছেন তাদের সঙ্গে একটু গল্পগুজব করে, তারপরে কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরে চলে আসি। তো এর নাম হচ্ছে নিমন্ত্রণ রক্ষা করা। কাজেই তুমি খাও বা না খাও, তোমার যাওয়া উচিত। তো ইনিও সেই কথাটাই বলছেন যে আমার পক্ষে যাওয়া তো মুশকিল, দুদিন কামাই হবে, আবার না গেলেও তারা মনে ভারী দুঃখিত হবে। তা তোমরা যাচ্ছ তো নাকি? নগেন্দ্রবাবু বলিলেন, যাবার তো খুবই ইচ্ছে, কিন্তু অতদূর যাওয়াও সোজা নয়। কেন যাওয়ার ইচ্ছে হবে না? এক হচ্ছে জমিদার বাড়ি, মানে যত রকমের ভালো ভালো খাবার দাবার সাঁটানো যাবে। তারপরে ওই যে তোমাদের এখনকার যেটা ডিজে, তার যে প্রাচীন রূপ, বাই নাচ, খেমটা নাচ, মনোরঞ্জনের সমস্ত উপকরণ আছে। ফলে যাওয়ার তো খুব ইচ্ছে, কিন্তু অতদূর যাওয়াও সহজ নয়। ঘোড়ার গাড়ির পথ নেই। এখান থেকে পীরগঞ্জ যেতে গেলে ঘোড়ার গাড়িতে যাওয়া যাবে না, আর গরুর গাড়ি করে যদি যাই, দেখো তখনকার দিনে কিন্তু যাওয়া আসার প্রধান যে সাধন ছিল, সেই সাধন ছিল এক হচ্ছে হাঁটা, হেঁটে যাওয়া, দুই হচ্ছে গরুর গাড়ি, তিন হচ্ছে পালকি, আর চার হচ্ছে ঘোড়ার গাড়ি। এই চারটে জিনিসই ছিল। কিন্তু পীরগঞ্জ যাওয়ার যে রাস্তা, ও রাস্তায় ঘোড়ার গাড়ি যাবে না, ফলে ঘোড়ার গাড়িতে যাওয়া যাবে না। আর যদি গরুর গাড়িতে করে যেতে হয়, তাহলে যেতে দুদিন, আসতে আরও দুদিন, আর মাঝে একদিন বিয়ে বাড়ি, তাহলে মোট 5 দিন নষ্ট হচ্ছে। তাহলে হেঁটে তো যাওয়া যাবেই না। গরুর গাড়িতে যদি 5 দিন হয়, হেঁটে গেলেও মোটামুটি দিন 4 লাগবে, ওটা হাঁটা সহজ নয়। আর পালকি করে যাওয়া, সেও জোগাড় হওয়া মুশকিল। তো তাই আমরা বুঝে উঠতে পারছি না যে যাওয়ার ইচ্ছে আছে তো কি করে যাব। সেই জন্যেই আমরা দুজনে পরামর্শ করলাম যে চলো যাই, তাহলে মুখুজ্জে মশাইকে গিয়ে জিজ্ঞাসা করি। মুখুজ্জে মশাই মানে কি জানো না? জয়রাম না, জয়রাম মুখার্জি। তিনি যদি চান নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা হাতি টাতি আনিয়ে নেবেন। এখন আমরা দুজনেও তার সঙ্গে সেই হাতিতে দিব্যি আরামে যেতে পারব। কথাটা কারা বললেন? ওই যে একজন জুনিয়র উকিল আর একজন ডাক্তার। বোঝা যাচ্ছে এরা জয়রাম বাবুকে সম্মান করেন এবং একটু তোয়াজও করেন। আর জয়রাম বাবু খুব সরল মনের মানুষ। এই কথাটা শুনে ওনার মতো একটা এরকম ভাব জাগ্রত হলো, ঠিকই তো, ঠিকই তো, হ্যাঁ আমি তো ইচ্ছে করলেই পারি, তাহলে আমি যদি ব্যবস্থা করতে পারি আমারও যাওয়া হবে, আর এদেরও সুবিধা হবে, এদের উপকার হবে। তো এই যে এরা তিনজন এখানে কথা বলছেন, মোক্তার মহাশয় স্মিত মুখে বলিলেন, স্মিত মুখে মানে একটু মানে মুখের মধ্যে একটু হাসি থাকবে, সেই হাসিটা, সেই হাসিটা হবে সন্তুষ্টির হাসি। মানুষ সন্তুষ্ট হলে যেরকম হাসে, সেই হাসিটা হচ্ছে স্মিত। তো সেই হাসি মুখে নিয়ে বললে, ও এই কথা, তার জন্যে আর ভাবনা কি ভাই? মহারাজ নরেশচন্দ্র ও আমার আজকের মক্কেল নন, ওর বাপের আমল থেকে আমি ওদের মুক্তার। আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, ও সন্ধে নাগাদ হাতি এসে যাবে। এখন কুঞ্জবাবু বলিলেন, দেখলে হে ডাক্তার, কুঞ্জবাবু মানে কুঞ্জবিহারী বাবু,
ওই যিনি জুনিয়র উকিল। তো কুঞ্জবাবু বলিলেন, দেখলে হে ডাক্তার, আমি তো বলেইছিলাম, অত ভাবছ কেন? মুখুজ্জে মশাইয়ের কাছে গেলেই একটা উপায় হয়ে যাবে। তা মুখুজ্জে মশাই, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, না গেলে ছাড়ছি নে। এখান থেকে দুটো জিনিস বুঝতে পারলাম, আবার একই জিনিস আবার বুঝতে পারছি। দুটো জিনিস কি কি? এক হচ্ছে এদের সঙ্গে মুখুজ্জে মশাইয়ের সম্পর্ক অত্যন্ত ভালো, আর এরা মুখুজ্জে মশাইকে একটু তোয়াজ করেন। যাই হোক, যখন বললেন যে আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, না গেলে ছাড়ছি নে, কুঞ্জবাবু বললেন, তখন এই জয়রামবাবু বললেন, আরে যাবো বইছি ভায়া, আমিও যাব। হ্যাঁ, তবে আমার তো বাই খেমটা শুনবার বয়স নেই। তোমরা শোনো। ওই যে বাই মানে বাই নাচ, বাইজির নাচ, আর খেমটা মানে খেমটা নাচ। তো আমার তো ভাই বয়স হয়েছে, আর এই সব জিনিস তোমাদের কম বয়সী ছেলে ছোকরা তাদেরই মনোরঞ্জনের জন্যে, আমাদের জন্যে আমাদের এসব পোষায় না। তো যাই হোক, তোমরা শুনবে, আর আমি মাথায় এক পগ্গ বেঁধে, পগ্গ মানে এক ধরনের পাগড়ি, মাথায় এক পগ্গ বেঁধে একটি থেলো হোকো হাতে করে লোকজনদের অভ্যর্থনা করব। কে খেলে কে না খেলে দেখব, তদারক করে বেড়াবো। আর তোমরা ওই বসে শুনবে, পেয়ালা মুঝে ভর দে। এই যে পেয়ালা মুঝে ভর দে, এটা হচ্ছে একটা গান। আমি ইন্টারনেটে সার্চ করছিলাম এই গানের, মানে বাইজিরা যে নাচ করে, তো সেই নাচের এটা একটা বিখ্যাত গান, পেয়ালা মুঝে ভর দে। তোমরা ইন্টারনেটে সার্চ করে গানটা শুনতে পারো, রাগ প্রধান গান। তো তোমরা সেটাই করবে, আর আমি অভ্যর্থনা করব, তদারক করব। এ কথা বলে মুখোপাধ্যায় মহাশয় হা হা করিয়া হাসিতে লাগিলেন। হা হা নয়, হা হা করিয়া হাসিতে লাগিলেন। দেখো, মানুষের হাসি থেকেও মানুষের একটা ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়। উনি যেভাবে হাসলেন, একেবারে দিল খোলা হাসি। এবং আমি কেন বলছি ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়, মানুষটার মনটায় যে কোনো রকম কলুষ নেই, একদম সহজ সরল, সেটা আমরা বুঝতে পাচ্ছি। ওনাকে শুধু নিমন্ত্রণ করেছে, তো উনি, ওনার পোষাবে না বাই নাচ খেমটা নাচ ইত্যাদি ইত্যাদি বিষয়। আর যা বয়স হয়েছে, এই বয়সে খাওয়া দাওয়াটাও বোধহয় খুব বেশি একটা ওনার পক্ষে সম্ভব হবে না। কিন্তু ওই নিমন্ত্রণ পাওয়ার পরই এদের সঙ্গে আলোচনার সময় উনি কি বলছেন, উনি তদারকি করবেন, লোকজনদের অভ্যর্থনা করবেন। তার মানে এই যে বিয়ে বাড়িটা, এই বিয়ে বাড়িটা অন্য কারো বিয়ে বাড়ি নয়, এই যেন আমারই বাড়ির একটা অনুষ্ঠান। তো এইরকম লোক আগেকার দিনে অনেক থাকত, যারা পাড়ায় বা গ্রামে বা এলাকায় যে কোনো অনুষ্ঠান বাড়ি হলে তারা সকাল থেকে গিয়ে আর সেখানে একটা চেয়ার নিয়ে বসে থাকতেন। তারা অন্য কিছু করতেন না, বিভিন্ন জনের সঙ্গে কথাবার্তা বলা, কোথায় কার কি অসুবিধা হচ্ছে সেটা দেখাশোনা করা, রাঁধুনির সঙ্গে একটুকু কথা বলা, কি করতে হবে না করতে হবে এগুলো করা, ছোটখাটো যদি কোনো সমস্যা হয় সেই সমস্যার সমাধান করা, এগুলো করতেন। এবং এদেরকে এলাকার মানুষজন মান্য করতেন। তোমরা আশেপাশে তাকিয়ে দেখবে, এখনো পাড়াগ্রাম থেকে এই জিনিসটা এখনো উঠে যায়নি। এখনো এরকম কিছু মানুষ আছেন যারা আপন পর বিবেচনা করেন না। যে কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে তারা নিজেই নিজেদের দায়িত্বটা যেন নিয়ে নেন, এবং যতক্ষণ পর্যন্ত না সেই অনুষ্ঠান সুচারুরূপে সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি সেখান থেকে আসতেন না। এখনো হয়তো তোমরা দেখতে পাবে। তো যাই হোক, তো এই যে বললেন যে থেলো হুকো হাতে করে, হুকো কি আমরা জানি, এক ধরনের ধূমপান করার একটা যন্ত্র আমরা বলতে পারি। আমরা পুরনো জমিদার বাড়ির সিনেমা বা ছবি যদি দেখি তাহলে এরকম হুকো দেখতে পাই। থেলো হুকো হচ্ছে
যার নিচেটা প্লেন। আমরা এমনি যেসব হুঁকো দেখতে পাই সেটা হচ্ছে ওই নারকেলের একটা মালার উপরে একটা লম্বা ডাঁটি লাগিয়ে তার মাথার উপরে একটা কলকে থাকে, আর সেখানে তামাক এবং আগুনটা দিয়ে আর নিচের থেকে টানা হয়। কিন্তু থেলো হুঁকোর ক্ষেত্রে যেটা হয়, ওই নারকেলের যে মালাটা ওরকম ঠিক নয়, নিচেটা চ্যাপ্টা হয় যাতে হুঁকোটা মাটিতে বসিয়ে রাখা যায়। সাধারণ হুঁকোগুলো আমি দেখেছি, আমার মামা বাড়িতে হুঁকো ছিল, সেটা আমার মামা বাড়ির দাদু খেতেন, তো সেটা এতে টাঙিয়ে রাখতে হতো দেয়ালে। আর থেলো হুঁকো তুমি টেবিলের উপরেও রাখতে পারো, যে কোনো জায়গায় রাখা যায়। থেলো হুঁকো সম্বন্ধে তোমাদের একটু ধারণা হওয়ার দরকার আছে। এখানে আমাদের প্রথম পরিচ্ছেদ শেষ হয়ে গেল। তাহলে প্রথম পরিচ্ছেদের বিষয়বস্তু কি? তিনজনের পরিচয় পেলাম, ওখান থেকে জানতে পারলাম যে এই তিনজন পীরগঞ্জের জমিদার বাড়ি থেকে বিয়ের নিমন্ত্রণ পেয়েছে। মেজবাবুর মেয়ের বিয়ে কিসে যাবে সে নিয়ে চিন্তা ভাবনা করছেন। আলোচনা করার পর ঠিক হলো যে মুখুজ্জে মশাই ওই জমিদার বাড়িতে একটা চিঠি পাঠিয়ে দেবেন, ওরা হাতি পাঠিয়ে দেবে, আর সেই হাতিতে চেপে এরা যাবেন। এটা আমাদের প্রথম পরিচ্ছেদের বিষয়বস্তু। এরপর শুরু হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ। এখানে একটা অদ্ভুত টুইস্ট যাকে বলে, একটা বাঁক আমরা দেখতে পাব। কিরকম? পরদিন রবিবার, এদিন প্রভাতে আহ্নিক পূজাটা মুখুজ্জে মহাশয় একটু ঘটা করিয়াই করিতেন। এই আহ্নিক ব্যাপারটা যারা ব্রাহ্মণ তারা বুঝবেন। আহ্নিক পূজা, এমনিতে অন্ন মানে দিন, তাহলে আহ্নিক মানে দৈনিক, তাহলে সেক্ষেত্রে নিত্য পূজা বলা যায়। কিন্তু ব্যাপারটা এত সহজ ব্যাখ্যা নয়। এটা যারা নিষ্ঠাবান ব্রাহ্মণ তারা আহ্নিক করেন এবং ত্রিসন্ধ্যা তাদেরকে কিছু কাজ করতে হয়। তো রবিবার দিন সকালবেলায় যে আহ্নিক পুজো, এটা আমাদের মুখুজ্জে মশাই কিন্তু একটু ঘটা করে করতেন। কেন রবিবার দিন কেন ঘটা করে করতেন? কারণ সোম থেকে শনিবার তাকে আদালতে যেতে হয়, কোর্টে যেতে হয়, কোর্টের কাজ থাকে, মক্কেলদের মামলা মোকদ্দমা দেখতে হয়। রবিবার দিনটা ছুটি, ফলে রবিবার দিন উনি একটু ঘটা-পটা করে আহ্নিক পুজোটা করেন। কতটা ঘটা করে করেন? আমরা দেখতে পাচ্ছি বেলা ১টার সময় পূজা সমাপন করিয়া জলযোগান্তে, জলযোগ যুক্ত অন্তে, অর্থাৎ জলযোগের পরে মানে ব্রেকফাস্ট খাওয়ার পরে বৈঠকখানায় আসিয়া বসিলেন। তাহলে পুজো সারতে সারতে ১টা বেজে গেল। শুধু পুজো নয়, পুজো এবং জলযোগ করার পরে ১টা বেজে গেল। ১টা বাজার সময় উনি এলেন বৈঠকখানায়। সেখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি মক্কেল উপস্থিত ছিল। তাহাদের সহিত এবার উনি কথাবার্তা কহিতে লাগিলেন। মক্কেল মানে কি? মক্কেল মানে হচ্ছে খরিদ্দার। কাদের খরিদ্দার? উকিল মোক্তারদের খরিদ্দার, মানে যারা বিভিন্ন কেস নিয়ে উকিল বা মোক্তারদের কাছে আসে। তো তাদের সঙ্গে কথা বলতে লাগলেন, ব্যস্ত হয়ে পড়ছেন, কিন্তু হঠাৎ সেই হাতির কথা মনে পড়িয়া গেল। হঠাৎ সেই হাতির কথা মনে পড়িয়া গেল। সেই হাতি মানে যে হাতির বিষয়ে গতকাল চর্চা হচ্ছিল, মানে পীরগঞ্জের জমিদারকে চিঠি লিখতে হবে যে একটা হাতি পাঠান, আমরা তাহলে আপনার বাড়িতে সহজে যেতে পারবো। এই ঘটনাটা তার মনে পড়ে গেল যে আমার তো এই কাজটা রয়েছে। তো সেই জন্যেই তখনই কাগজ কলম লইয়া চশমাটি পড়িয়া উনি চিঠি লিখতে শুরু করলেন। কিভাবে চিঠিটা শুরু হচ্ছে দেখো। প্রবল প্রতাপান্বিত
শ্রীল শ্রীমন মহারাজ শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী বাহাদুর আশ্রিতজন প্রতিপালকেষু। আগেকার দিনের ভাষা এটা। তোমরা ইংরেজিতে যখন লেটার রাইটিং শিখেছ সেখানে এই কথাটার এই অংশটার নাম তোমরা শিখেছ স্যালুটেশন, আর বাংলায় আমরা বলি সম্বোধন। এখন তো চিঠি লেখা উঠে গেছে, তবুও তোমরা ব্যাকরণ বইতে চিঠি দেখেছ শ্রীচরণেশু বাবা বা প্রিয় বন্ধু অমিত, এভাবে আমরা চিঠি লিখি। অথবা যদি অফিসিয়াল লেটার, কোনো সরকারি চিঠিপত্র যদি লিখতে হয়, সরকারি দপ্তরে যদি লিখতে হয়, তাহলে মাননীয় মহাশয় এভাবে আমরা লিখি। কিন্তু এখানটায় লক্ষ্য করে দেখো, প্রবল প্রতাপান্বিত শ্রীল শ্রীমন মহারাজ শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী বাহাদুর আশ্রিতজন প্রতিপালকেষু। কতগুলো বিশেষণ দিয়েছে। এক নম্বর হচ্ছে প্রবল প্রতাপান্বিত, প্রতাপ দ্বারা অন্বিত। প্রতাপ মানে দাপট, যার প্রবল প্রতাপ আছে। দেখো, একজন তো জমিদার, দেশের শাসক, তিনি হচ্ছেন দেশের সর্বশক্তিমান, বলতে পারি মানে ইংরেজ শাসক। এই যে জমিদাররা, এরা ইংরেজদের অধীনে জমিদারি চালায়। প্রত্যেক বছর একটা নির্দিষ্ট খাজনার বিনিময়ে তারা জমিদারি চালায়। ফলে তারা প্রবল প্রতাপান্বিত, এই কথাটা কোনোদিনই বলা যায় না। আরো বরং যদি বলতে হয়, একটু খারাপ কথাই বলতে হবে, এরা ইংরেজদের দ্বারা আশ্রিত। এবং আরেকটা জিনিস, অনেকে যারা রায় সাহেব, রায় বাহাদুর উপাধি পায়, পেত সেই সময়, তারা ইংরেজদের সঙ্গে রীতিমতো সুসম্পর্ক রেখে চলত। আজকে অনেকের বিষয়টা খারাপ লাগবে, কিন্তু ঘটনাটা এটাই বাস্তব। আচ্ছা, তাহলে প্রবল প্রতাপান্বিত এই কথাটা অতিশয়োক্তি, এটা একটা বাংলা অলঙ্কার শাস্ত্রের একটা বিষয়, এক ধরনের অলঙ্কার, প্রবল প্রতাপান্বিত। তারপর হচ্ছে শ্রীল। শ্রীল মানে শ্রী দ্বারা যুক্ত, আমরা যেটাকে শ্রীযুক্ত বলি। শ্রী মানে ঐশ্বর্য, ঐশ্বর্যবান। শ্রীমৎ আবার একই মানে, শ্রীমৎ যুক্ত মহারাজ। শ্রীমৎ মানেও হচ্ছে যার শ্রী আছে, লক্ষ্মী আছে, ঐশ্বর্য আছে। আর মহারাজ মানে হচ্ছে মহান যে রাজা। তোমরা তো কর্মধারয় সমাস পড়েছ, কিন্তু আসলে অর্থটা হচ্ছে বিরাট রাজা। ছোট রাজা রাজা, বড় রাজা মহারাজা, তার চাইতে আবার বড় হলে সেটা হচ্ছে সম্রাট। এরপরে শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুর। বাহাদুর কথাটা আমরা যে অর্থে ব্যবহার করি সেই অর্থেই, বাহাদুর মানে বীর। আর আশ্রিত জন প্রতিপালক এসু, এসুটা বাদ দাও, আশ্রিত জন প্রতিপালক মানে তার আশ্রয়ে যারা আছেন তাদেরকে উনি প্রতিপালন করেন। এবারে শ্রী চরণেষু মানে আপনার চরণে নিবেদন, চরণে সপ্তমী বিভক্তি, সেই অনুযায়ী এখানে এসুটা যোগ করা হয়েছে। তার মানে এই যে জমিদার শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী মহাশয়কে যথেষ্ট সম্মান জানিয়ে এই সম্বোধনটা করা হচ্ছে। তার মানে এটা ভেবে নিও না যে জয়রাম মুখার্জি মহাশয় বা জয়রাম মুখোপাধ্যায় মহাশয় নরেশচন্দ্র রায়চৌধুরী মহাশয়কে তোয়াজ করছেন, জমিদারকে তোয়াজ করছেন, এমনটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। এটা ছিল তখনকার দিনের চিঠি লেখার একটা রীতি, যে যেটুকু সম্মান পায় তার চাইতে কম সম্মান দেওয়াটা খারাপ, কিন্তু যে যেটুকু সম্মান পাওয়ার যোগ্য তার চাইতে বেশি সম্মান যদি দেয়া হয় সেটা কোনো দোষের নয়। এটা সংস্কৃত ভাষাতেও একটা প্রবাদ আছে, অধিকন্তু ন দোষায়।
বেশি লিখলে কোনো ক্ষতি নেই। তো এটা শুধুমাত্র সম্মান জানানোর জন্যেই এই সম্বোধনটা ব্যবহার করা হয়েছে। এইভাবে সম্বোধন করে তিনি কি লিখলেন? এই পাঠটি লিখিয়া 2-3 দিনের জন্য একটি সুশীল ও সুবোধ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন। সুশীল এবং সুবোধ অর্থাৎ শান্ত নম্র হাতি, যে হাতি বেয়াড়া হবে, যে হাতিকে সামলানো যাবে না, সেই হাতি নিয়ে কি উনি যেতে পারবেন? সেটা তো পারবেন না। সেই জন্যই চাইছেন একটা সুশীল ও সুবোধ হস্তি। পূর্বেও আবশ্যক হইলে তিনি কতবার এই রূপে মহারাজের হস্তি আনাইয়াছেন। এর আগেও বিভিন্ন প্রয়োজনে তিনি মহারাজের কাছে হাতি চেয়েছেন এবং হাতি মহারাজ দিয়েওছেন। তো এটা হয়তো উনি চিঠিতে উল্লেখ করেছেন। এখানে যেহেতু ইনভার্টেড কমার কোনো ব্যাপার নেই, পুরোটাই লেখা হয়েছে কি বলবো, ইনডিরেক্ট ন্যারেশন, মানে তোমার পরোক্ষ উক্তিতে। সেই জন্য এখান থেকে স্পষ্ট হচ্ছে না যে এই কথাটা তিনি চিঠিতে লিখেছেন কিনা, কিন্তু আমার ধারণা এটা তিনি লিখেছেন, যে এর আগেও তো আপনার কাছে এরকম প্রয়োজনে উপকার পেয়েছি, সেই জন্যই লিখলাম। এইটি লেখার পরে একজন ভৃত্যকে ডাকিয়া পত্রখানি লইয়া যাইতে আজ্ঞা দিয়া, আজ্ঞা মানে আদেশ, নির্দেশ, যে যাও এই চিঠিটা নিয়ে যাও। কোথায় নিয়ে যাবে? ওই পীরগঞ্জের জমিদার বাড়িতে। তো আজ্ঞা দিয়ে মুক্তার মহাশয় আবার মক্কেলগণের সহিত কথোপকথনে প্রবৃত্ত হইলেন। তাহলে এতদূর পর্যন্ত ঘটনা আমরা জানলাম। এরপর আমি তোমাদেরকে বলছিলাম যে মুক্তার মহাশয় লোকটি অত্যন্ত সরল মনে। কোন জায়গা থেকে বলছিলাম? এবার এখানটা একটু পড়ো। দেখো, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন 50 পার হইয়াছে। 50 শব্দটাকে সংস্কৃতে বলে পঞ্চাশত, এবং একটা সময়ে বাংলা গদ্যের প্রথম দিকে বাংলা ভাষায় প্রচুর পরিমাণে সংস্কৃত শব্দ ব্যবহার করা হতো। সেই শব্দগুলোই তৎসম শব্দ নামে এখন পরিচিতি লাভ করেছে। তার মধ্যে বহু শব্দ আজকালকার দিনে অপ্রচলিত হয়ে গেছে, আর বহু শব্দ প্রচলিত আছে, যেমন সূর্য চন্দ্র, এগুলো প্রচলিত আছে তৎসম শব্দ হিসেবে, আমরা এগুলো ব্যাকরণে পড়েছি। পঞ্চাশত এই শব্দটা কিন্তু আমরা ব্যবহার করি না, কারণ আমাদের ওর কাছাকাছি একটা বাংলা শব্দ আমরা পেয়ে গেছি, যেটা 50 থেকেই এসেছে। সেই শব্দটা হচ্ছে 50। আমরা সাধু ভাষাতেও 50 শব্দটাই ব্যবহার করি। তো এখানে তাহলে 50 তোমরা আধুনিক সাহিত্যে খুব কম পাবে। তো মুক্তার মশায়ের বয়স 50 পেরিয়ে গেছে। মানুষটি লম্বা ছাঁদের, গঠন একটু লম্বার দিকে, রংটি আর একটু পরিষ্কার হইলেই গৌরবর্ণ বলা যাইতে পারিত। মানে রং বেশ ফর্সার দিকেই, কিন্তু আর একটুকু ফর্সা হলে বলতে পারতাম হ্যাঁ, শ্রী চৈতন্যদেবের মতো একেবারে সোনালি বর্ণ। গোপগুলি মোটা মোটা। দেখো, গোপ বানানটা গয়ে চন্দ্রবিন্দু ওকার প দেয়া আছে, এটা প্রাচীন বানান। তখন গয়ে চন্দ্রবিন্দু ওকার ফ লেখা হতো, এখন কিন্তু গয়ে চন্দ্রবিন্দু ওকার ফ লিখি, গোপ। গোপগুলি মোটা মোটা আর কাঁচায় পাকায় মিশ্রিত। এই যে আমার গোপ যেমন কিছু কাঁচা কিছু পাকা, ওনার গোপও সেই রকম, কিছু কাঁচা কিছু পাকা। তবে আমার সঙ্গে তফাৎ কি আছে? আমার মাথার সামনের দিকে টাক নেই, কিন্তু ওনার মাথার সম্মুখ ভাগে টাক আছে। চক্ষু দুইটি বড় বড়, ভাষা ভাষা। এই ধরনের চোখ মানে দেখলে আমার দারুণ লাগে। এই লোকগুলো খারাপ হয় না, বেশ ডাগর ডাগর চোখ, একটু ভাষা ভাষা দৃষ্টি। এটা পথের পাঁচালীর অপুর মধ্যে পেয়েছিলাম। তাহার হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপাইয়া এই চক্ষু দুইটি দিয়া উছলিয়া পড়িতেছে।
তো তাহলে আমরা এখানে একদম সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে জয়রাম মুখুজ্জে এই মুক্তার মশাইয়ের চরিত্রটি কেমন। তো যাক, আজকে এখানটাতেই শেষ করি। এর পরের ক্লাসে আমরা দ্বিতীয় পরিচ্ছেদের বাকি অংশটা দেখব, যেটা তোমাদেরকে বলেছিলাম একটা টুইস্ট আছে, একটা মোচড় আছে। সেই মোচড়টা কিন্তু এখনো পাইনি। এরপর আমরা পাবো, পরের পাঠেই আমরা পাবো। ঠিক আছে, তোমাদের তো টেক্সট বই নেই, কাজেই এই ভিডিওতে আমি টেক্সট দিয়ে দিলাম, এটা পড়বে আর শুনবে, এইটুকুই আর কি। ঠিক আছে।